দেখো, তুমি যেই হও না কেন সামনে এসো। কে তুমি? কি ব্যাপার অভিজিৎ? কখন থেকে ফোন করছি, তোমার ফোন বন্ধ আসছে কেন? ফোন হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তোমার শরীর ঠিক আছে তো? এই কি অবস্থা তোমার? আমার শরীর কি হয়েছে? এত কনফিউজ মনে হচ্ছে কেন? আর পুনার থেকে তুমি কবে ফিরেছো? আরে হ্যাঁ, পুনে থেকেই তো আমি কাল রাতে ফিরেছি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? কি কি হয়েছিল কাল রাতে? অভিজিৎ, তোমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তুমিই তো গাড়ি ড্রাইভ করে নিয়ে এসছো না? কি হয়েছে কি? তুমি ঠিক আছো তো? গাড়ি গাড়ি বাইরে, তাহলে আমি এখানে কাল রাতের কিছু আমার মনে পড়ছে না কেন, শুধু মাথাটা ধরে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না। এটা বলো যে কাল রাত্রের শেষ কথা, শেষ ঘটনা কিছু মনে আছে? কালকে কালকে আমি রাতে পুনেতে গিয়ে ফাংশন অ্যাটেন্ড করি, তারপর ওখান থেকে আমি ফিরছিলাম। তারপরে আমি এখানে কি করে পৌঁছলাম, কখন ঘুমলাম, কিছুই তো মনে নেই। তারপর তুমি ডোরবেল বাজালে, তারপরেই আমার ঘুম ভাঙলো। আমি এখানে সোফাতে ঘুমোচ্ছিলাম, এই ড্রেস পরেই ছিলাম। জানি না ভাই, কাল রাতের কিছু মনে পড়ছে না কেন। কে জানে আবার অভিজিতের কি হলো। আচ্ছা, ওরা আবার স্মৃতিশক্তি চলে যায়নি তো? আমি নিজেকেও চিনতে পারি না স্যার। আমি কি করি, কোথায় যাই, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। কেউ জানে না বস, কখন কিভাবে ও সামনে চলে আসবে। জানি না দয়া, আমার কেন মনে হচ্ছে যে কাল রাতে এমন কিছু হয়েছে যেগুলো হওয়াটা উচিত হয়নি। কিন্তু কি কি করে জানতে পারবো? চিন্তা করো না, মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে কাল রাত্রে কি হয়েছিল। আমরা আবার পুনেতে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক রিল্যাক্স। আছে। সমস্ত বন্ধুরাও তাই বলছে। কাল রাতে আমি যখন বেরিয়েছিলাম একদমই ঠিকঠাক ছিলাম। আমি জানি না রাস্তায় কি হলো যে স্মৃতিশক্তি মনে হয় চলেই গেছে। এক মিনিট দাঁড় করাও তো গাড়ি। এক মিনিট ব্যাস এইখানে। এক মিনিট। মুম্বাই 70 কিলোমিটার, এটা আমার পরিষ্কার মনে আছে।
কাল রাতে আমি এটা দেখেছিলাম, মুম্বাই 70 কিলোমিটার। তারপরে তারপরে কিছু হয়েছিল। গুড, তার মানে যা কিছু ঘটেছে এরপরে ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ? দয়া গাড়িটা ঘোরাও। চলো। দয়া, হ্যাঁ এইখানে দাঁড় করাও। এখানে? ব্যাস এইখানটায়, হ্যাঁ বাদিকটায় দাঁড় করাও, এই জায়গাটায়। এখানে আমার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে আর আমার কাছে সাহায্য চায়। তারপর তারপর কি হয়েছে? তারপর আমি ওকে বললাম গাড়িতে বসো, আর হ্যাঁ ওই তো দয়া, ওটা দেখতে পাচ্ছ? ওখানে আমি গিয়েছিলাম, ওই বাড়িতে। এই হলো সেই বাড়িটা কাল রাতে আমি যেখানে এসেছিলাম। হ্যাঁ বলুন। তুমি? ওরা সবাই আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। হ্যাঁ এই তো, এই সেই। তুমি কাল রাতে সাহায্য চাইতে এসেছিলে না? এখন ঠিক আছো? কি? আমি সাহায্য চাইতে এসেছিলাম? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা আপনারা কারা বলুন তো? তুমি তুমি আমাকে চেনো না? কাল রাতে যখন গাড়ি করে আসছিলাম তখন তুমি তো এসেছিলে আমার গাড়ির সামনে সাহায্য চাইতে। এসব কি বাজে কথা বলছেন আপনি? দেখুন আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। তুমি কি পুলিশকে ফোন করবে? আমি নিজে একজন সিআইডি অফিসার, আমার সব মনে পড়ে গেছে। বুঝেছো তুমি? তুমি ওখানে গাড়িতে বসেছিলে, তোমাকে বলেছিলাম গাড়িতে বসতে। আমি এখানে এসেছিলাম এই বাড়িতে, আর আর এখানে কেউ কেউ ছিল। এসব কি বাজে কথা বলছেন বলুন তো আপনারা? দেখুন এনাকে আমি এর আগে আর কখনো দেখিনি। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। আরে- এক মিনিট ম্যাম, এক্ষুনি জানতে পারবো যে ও কালকে রাত্রে আপনার সঙ্গে দেখা করেছিল কিনা। অভিজিৎ, একটু ভেতরে গিয়ে দেখো এই বাড়িটাই কিনা। আরে এক মিনিট। প্লিজ আমার কথাটা শুনবেন তো। দয়া, বাড়িটা তো এটাই, কিন্তু এরকম ছিল না বাড়িটা। সবকিছু কেমন অন্যরকম লাগছে। ওখানে দয়া, এখানে আমি দুটো লাশ দেখতে পেয়েছিলাম যাদের খুন করা হয়েছিল। এখন আমার সব মনে পড়ে গেছে। কি হলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে দয়া, সত্যি এখানে দুটো লাশ ছিল এখানে। আরে এখানে একজন ভয়ানক মহিলা ছিলেন, ওনার মাথাটা গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তারপরে আমি ওর সামনে ছিলাম, আর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। আর চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়িতে। দেখুন আপনারা সিআইডি থেকে এসেছেন, সেজন্য এতক্ষণ ধরে আপনাদের বাজে কথা আমি শুনছি, কিন্তু এবার অনেক হয়েছে। আপনারা দয়া করে এবার এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আপনি এ কেমন খেলা খেলছেন, কিন্তু এক মিনিট অভিজিৎ, এক মিনিট। যদি আমি মেনেও নি যে কাল রাত্রে তোমার সঙ্গে এই সব ঘটেছিল, তাহলে গাড়িতে বসে তুমি বাড়ি ফিরলে কি করে? গাড়ি চালিয়ে? হ্যাঁ, হ্যাঁ, আমি বাড়ি কি করে ফিরলাম? দেখো দয়া, আমি জানি যে আমার কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব, কিন্তু 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 তুমি তো কাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে। এখন কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে বলবো? আমি তো কাল রাতে এখানে ছিলামই না। এই দেখুন আমি আজ সকালেই এখানে এসেছি। আচ্ছা, তো আমি মিথ্যে বলছি? মিথ্যে কথা বলছি আমি? দয়া, আমি সত্যি বলছি, এখানে দুটো লাশ ছিল, আমি দেখেছিলাম এখানে, আর এটা আমি প্রমাণও করে দিতে পারি। এই বাড়িটাও যতই পরিষ্কার করুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো দয়া, রক্তের দাগ এত সহজে যায় না।
লুমিনয়েল টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অভিজিৎ, এখানে রক্ত তো কি, রক্তের ছিটে ফোটাও নেই। এটা কি করে হতে পারে ভাই? এটা অসম্ভব। ওই দুটো লাশ ছিল এখানে, আর ওই মেয়েটাও এখানেই ছিল, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দয়া একটু ভালো করে দেখে নাও, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। দেখুন, আপনাদের যা চেক করার ছিল আপনারা করে নিয়েছেন। আপনারা সিআইডি থেকে আসুন বা যেখান থেকেই আসুন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার লয়ারকে ফোন করব? তার প্রয়োজন হবে না, আমরা যাচ্ছি। আরে ভাই, আমরা কেন যাব? ওই খুনিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। যাই আমরা, চলো। আরে, ভাই। অভিজিৎ চলো, এসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? আরে ভাই, তুমি তো বাড়ির ভেতরে সবকিছুই দেখলে, নর্মাল। জানি না কি করে নর্মাল হয়ে গেল। আমাকে বিশ্বাস করো দয়া, এটা আমার কল্পনা নয়। এই হলো সেই মেয়েটা। 100% শিওর? 200%। তুমি জানো যে যতক্ষণ আমার বিশ্বাস না হয় ততক্ষণ আমি কি হলো? ওই মাথার যন্ত্রণা। ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি। সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা মিথ্যে কথা কেন বলছে। কিন্তু শুরু কোথা থেকে করব? না আমাদের কাছে কোনো লাশ আছে, না কোনো প্রমাণ। ওই মৃত মেয়েটা, ওর মুখটা পরিষ্কার মনে আছে আমার। গ্রেট, তাহলে ওই মেয়েটার স্কেচ বানাই, জানতে তো পারি যে মেয়েটাকে। স্যার, জানেন তো এরকম গ্রাম খুব ভালো লাগে। এখানে সবাই একে অপরকে চেনে, আর আমাদের শহরে তো একজন প্রতিবেশী আরেকজনের নামই জানে না। হ্যাঁ পঙ্কজ, এটাই তো পার্থক্য, আর এটাই বিশেষত্ব ছোট শহর আর মেট্রো সিটিজের। ও ভাই, একে কোথাও দেখেছো? না, কখনো না। আমি তো অনেক বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু একে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কি জানেন যে কিছুদিন হলো অনামিকা বাড়িতে থাকতে এসেছে? অনামিকা বাড়িতে থাকে? না, আমি ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু জানিও না, আর এই মেয়েটাকেও কখনো দেখিনি। আমি কিছু জানি না। হ্যাঁ, এই মেয়েটা এই গ্রামে থাকে? না, আমি দেখিনি, আর এই গ্রামেও থাকে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাইরে যে পোড়ো বাড়িটা রয়েছে, অনামিকা বাড়ি, সে ব্যাপারে আপনারা কিছু জানেন? না না, আমরা কিছু জানি না। ওই সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা ভাই, এই যে মেয়েটাকে দেখছেন, একে আশেপাশের কোনো গ্রামে দেখেছেন? না স্যার, আমি তো এই মহিলাকে চিনি না। ম্যাম প্লিজ একটু মন দিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। না, আমি আগে কখনো দেখিনি। আর ওই যে অনামিকা বাড়িটা আছে গ্রামে, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? অনামিকা? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। আরে, যখনই ওই পোড়ো বাড়িটার কথা জিজ্ঞেস করছি, লোকজনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো গভীর রহস্য জড়িয়ে আছে ওই বাড়ির সঙ্গে। স্যার, এই স্কেচের মেয়েটাকেও কেউ চিনতে পারলো না। হতে পারে ওই মেয়েটা এই গ্রামের নয়। স্যার, এটাও তো হতে পারে ও কোনো হোটেল বা গেস্ট হাউসে রয়েছে। এই গ্রামের আশেপাশে দুটোই হোটেল আছে, ওখানে গিয়ে জানার চেষ্টা করি। হ্যাঁ স্যার, ইনি নেহা দেবী। ইনি দুদিন আমাদের হোটেলে ছিলেন, ওনার হাজবেন্ড যশের সাথে। আচ্ছা, চেক আউট কবে করেছিল এরা দুজনে? গতকাল বিকেলে। কাল বিকেলে? এরা দুজনে এসেছিল কোথা থেকে? স্যার, এরা দুজন পুনে থেকে এসেছিল। পুনা থেকে? স্যার, পরশু ওনারা একটা ক্যাব বুক করেছিলেন এখানে পাশের একটা শহরের জন্য। ট্যাক্সি? হ্যাঁ স্যার। কোথায় যাবার জন্য? সিন্ধুগড়, এখান থেকে 1 ঘন্টা দূরে স্যার। সিন্ধুগড়? সিন্ধুগড় কেন? জানি না স্যার।
আর এই ক্যাব সার্ভিস কোনটা ছিল যেটা আপনারা বুক করেছিলেন? স্যার আমাদের এখানে একটাই ক্যাব সার্ভিস আছে, এটা ওর কার্ড। ক্যাব সার্ভিস থেকে ওই জায়গাটা জানতে পেরেছি যেখানে এরা দুজনে গেছিল। হ্যাঁ স্যার, এই নেহা ও নিজের স্বামীর সাথে এসেছিল এখানে পরশুদিন বিকেলবেলা। কি করতে এসেছিল ওরা? স্যার এরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, মানে ভূত প্রেত আর আত্মাদের উপরে যারা ইনভেস্টিগেট করে। আপনার কাছে কি জানতে চাইছিল এরা? স্যার ওরা একটা ভিডিও ফুটেজ দেখতে এসেছিল। কিরকম ভিডিও? স্যার 1 বছর আগে আমি আর আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল চালাতাম যেখানে আমরা মানুষদেরকে ভূত প্রেতদের ভিডিওস দেখাতাম। একদিন আমরা খুব ভুলবশত ওই অনামিকা হাবিলিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা সেই ভুতুড়ে বাড়িতে চলে এসেছি যেখানে বিগত 100 বছর ধরে ভয়ানক আত্মারা বাস করে। ঠান্ডা লাগছে প্রচন্ড, হঠাৎ করে রুমের টেম্পারেচারও ফল করছে। অদ্ভুত ব্যাপার। চলো সারু, ওপরে যাই। এই হঠাৎ করে মিউজিক কোত্থেকে বাজছে? কি হচ্ছে সব কিছু? আরে কি হচ্ছে নাকি রনি? আরে এটা 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 কি কি হচ্ছে সব? আরে শালু কি হচ্ছে এসব? আরে রনি, আরে কি হচ্ছে এসব কিছু? চলো পালাই আমরা এখান থেকে। পালাও এখান থেকে। পালাও পালাও এখান থেকে। আরে দরজাটা খোলো। দরজা খোলো। আরে দরজাকে বন্ধ করো। দরজা খোলো। দরজাটা খুলে দাও। দরজা কি খোলো। হলো? দরজাটা খোলো। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা আর কখনো এখানে আসবো না। আমাদের ছেড়ে দাও। আমি তো কোনো একটা ভাবে রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বন্ধুদের কোনো খবর আমি পাইনি। এইরকমই শব্দ, একই রকম দেখতে, এরকমই তো। দয়া, আমি ওই বাড়িতে এরকমই দেখেছিলাম। তুমি যশ আর নেহাকে জিজ্ঞাসা করোনি যে এত বছর বাদে ওখানে যাওয়ার এত ইন্টারেস্ট কেন? স্যার কারণ নেহা আর যশের সাথে আরো একটা মেয়ে এসেছিল, সোনাল। বলছিল যে যে এই হাবিলিটা নাকি ওর পরিবারের, আর ওই আত্মাদেরকেও সরাতে চায়। সোনাল? এই সোনাল দেখতে কেমন ছিল কিছু বলতে পারবেন? স্যার ওর হাইট অন্ততপক্ষে 5 ফিট 4 ইঞ্চ, খুব রোগা এবং খুব গায়ের রং উজ্জ্বল, কটা চোখ, আর লেফট ঠোঁটের ওপরে একটা তিল আছে। দেখলে দয়া, ওই মেয়েটাই কাল রাতে আমার কাছে সাহায্য চাইছিল, আর আজকে ওই মেয়েটা আমাকে চিনতেও অস্বীকার করলো। সোনাল, সোনাল, সোনাল। দয়া, দেখলে কোনো জিনিসই এখানে নেই, মনে হচ্ছে ও পালিয়ে গেছে। সোনাল, সোনাল,
স্যার স্যার সব জায়গায় দেখলাম, কোথাও নেই। আচ্ছা, সোনাল এখানে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে না? আচ্ছা, ওর প্রাণ সংশয় নেই তো? একটা অনুরোধ করতে চাই স্যার, ওই পুরনো হাভেলিটাকে নিয়ে ইনভেস্টিগেট করবেন না। না হলে যদি ওই আত্মারা রেগে যায়, তাহলে না জানি কতজনের প্রাণ যাবে। কিন্তু আমরা জানি স্যার, আপনারা সিআইডির লোক, আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না স্যার। ওটা মৃত্যুর বাড়ি স্যার, সেই জন্য কেউ যায় না ওখানে। ওটা মৃত্যুর বাড়ি নয়, ওটা অপরাধীদের আড্ডা। আর ওখানে কোন ধরনের অপরাধ হয় তার পর্দাফাঁস আমরা করেই ছাড়বো। স্যার, আপনারা যে রাক্ষসের পর্দাফাঁস করতে চাইছেন, তার সাজা কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভুগতে হবে স্যার। আর ওই আত্মা যে কত লোকের প্রাণ নিয়েছে আপনারা জানেনও না স্যার। দেখুন, আমরা এসব গালগল্পে একেবারেই বিশ্বাস করি না, আর ভালো হবে যদি আপনারাও না করেন। ম্যাডাম, এটা কোনো শোনা কথা না, আমরা সচক্ষে দেখেছি ঘটনাটা। আমি ওই মেয়েটার মুখটা আজও ভুলতে পারিনি, যাকে ওই আত্মাটা গ্রাস করে ফেলেছিল, ওকে কাবু করে রেখেছিল। যতগুলো মৃত্যু হয়েছে ওখানে সব মানুষই করেছে, আত্মা কিচ্ছু করেনি। আর এখন খুনিদের ধরার সময় এসে গেছে। ধরতে পারবেন না আপনারা, কারণ আজ পর্যন্ত যারা ওখানে গেছে বেঁচে আর ওখান থেকে ফেরেনি। ঠিক আছে, আমরা এখনই ওখানে যাচ্ছি, আর আজ রাত্রে আমরা ওখানেই থাকবো। স্যার, আমি বলছিলাম যে এখানে তো এতক্ষণ থাকলাম, কিছুই হলো না, তাই বলছি চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার, যাবো, তবে কাল সকালে। হ্যাঁ, একটা কাজ করো, একটু ঘুরে এসো বাড়ির চারিদিকে। একা একা স্যার? হ্যাঁ, একা। চলো, যাও যাও। স্যার, স্যার এবার ভূত আর আত্মাদের আসার সময় হয়ে গেছে। এখন আমি যাব একা একা? ঠিক আছে, একাই জুনিয়র আছি তো, ফ্রেডি স্যারও নেই। এটা তো সেই মিউজিকটাই যেটা মহেশের ভিডিওতে ছিল। এটা বাজাচ্ছে কে?
স্যার এভাবে সব নড়ছে কেন? এসব কি হচ্ছে স্যার? স্যার 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 জানি না এসব কি হচ্ছে। স্যার আহ, স্যার হ্যাঁ পঙ্কজ! স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, উঠুন, দয়া স্যার, স্যার 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 অভিজিৎ পুরবী পাইনি স্যার, স্যার 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 খোঁজো, অভিজিৎ আর পুরবীকে খোঁজো। অভিজিৎ, অভিজিৎ, পুরবী! পুরবী! পঙ্কজ কেমন আছো তুমি? পঙ্কজ আমি ঠিক আছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার ওপরে, কিন্তু অভিজিৎ স্যারকে পাইনি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেল? জানি পঙ্কজ, না। অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার, পঙ্কজ আমি ওদিকটা দেখছি। হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ, কি হচ্ছে? হ্যাঁ, স্যার কোথাও নেই স্যার। স্যার কাল রাতে উনি আমার সঙ্গেই ছিলেন। ওই ভূতের খেলা শুরু হলো, তারপর থেকে আর দেখিনি ওনাকে। উধাও হয়ে গেছে। আমাদের এখানে আসা উচিত হয়নি স্যার। ওরা ঠিকই বলেছিল, যদি অভিজিৎ স্যারের কিছু হয়ে যায় তাহলে। না, পঙ্কজের সব বেকার কথা। এটা কোনো গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র। কেউ খুব প্ল্যান করে এই কাজগুলো করছে। কিন্তু স্যার আপনার মনে আছে তো, রাতে আমরা সবাই ভয় পেয়েছিলাম। হ্যাঁ, আমরা সবাই কেন ভয় পেয়ে গেছিলাম আর কিভাবে, তার উত্তর এখন নেই আমাদের কাছে। এখানে এই গ্রামে থাকা লোকগুলো সবাই জানতো যে সিআইডি এখানে এই বাড়িতে কাল রাত্রে থাকবে। তার মানে এই গ্রামেই কেউ আছে যে সব করছে। ওই মেয়েটার মুখটা আমি দেখেছিলাম। স্যার
ওই বুড়ো লোকটা অশোকও তো এটাই বলছিল। ও নিজের চোখে দেখেছে কিভাবে ওই আত্মাটা মেয়েটাকে বশে করে নিয়েছিল। বুড়ো লোক, এই অশোক, এই চোখ, মুখের উপর এই আঘাতের চিহ্ন, এ তো সবই একই আছে। এটা হতে পারে না, এ তো অসম্ভব। অসম্ভব? কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন আপনি? স্যার, আজ থেকে 12 বছর আগে যে আত্মা সেই মেয়েটাকে গ্রাস করে রেখেছিল সে আর কেউ না, এই মেয়েটাই ছিল, আমার স্টুডেন্ট। কি? হ্যাঁ ম্যাডাম, ওই রাতটা আমি আজও ভুলতে পারিনি। শোনো শোনো, আমি ডক্টর সুশীল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই ডাক্তার, এই চিকিৎসা তুমি তো কেন, স্বয়ং ভগবানও করতে পারবে না। আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে তোমরা সবাই মরবে। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দিদির কি হয়ে গেল? দিদি, আরে ওর কি হলো? দিদি, কোথায় যাচ্ছে ও? তার মানে ও ফিরে এসেছে আত্মা হয়ে। মরা মানুষ ফিরে আসে না পঙ্কজ। অশোকবাবু, আপনার পুরো মনে আছে যে ওই রাতে আনিয়া মারা গেছিল? স্যার, আমি তো নিজেও শেষ কাজের সময় গিয়েছিলাম, আর আমি চোখের সামনে ওর চিতাকে জ্বলতে দেখেছিলাম স্যার। তারপর থেকে এই বাড়িটা খালি পড়ে আছে, আর 12 বছর আগেই সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। মানে তারপর থেকেই এই বাড়িটা খালি, কেউ থাকে না এখানে? হ্যাঁ স্যার, এরম জায়গায় কারা থাকবে যেখানে মৃত্যুর ছায়া আছে? অশোকবাবু, মনে হচ্ছে এই বাড়িতে এখনো কেউ থাকে। মানে? মানে 12 বছরের এই পুরনো ফটোতে এই ঘরের ভেতরে কোনো আয়না নেই, কিন্তু আজ যখন আমরা এই বাড়িতে গেছিলাম অভিজিৎকে খুঁজতে, তাহলে এই রুমে এই দরজার সামনে আয়না ছিল। তাহলে এই আয়না নিশ্চয়ই কোনো আত্মা নিয়ে আসেনি। সহজ কথা, এটা কোনো মানুষেরই কাজ। চলো। এই আয়না, এই আয়না মনে হচ্ছে ঠিক নয়, কিছু গন্ডগোল আছে। একটু সরাও এটাকে। ও, স্যার, এটা এই গ্লাস, এই খাবার জিনিস, আর এই শেকল স্যার, মনে হয় এখানে কাউকে বেঁধে রেখেছিল। তাহলে কি অভিজিৎ স্যার কেউ এরকম? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। ও নো, নেহা, যশ, এই মহিলাটা কি? ও নো, সোনাল। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যার কোথায়? অভিজিৎ? স্যার, হ্যাঁ, এই দেখুন রক্তের দাগ। এই রক্তের চিহ্ন অভিজিৎ স্যারের নয় তো? এই দরজা,
ও নিশ্চয়ই অভিজিৎ এখান থেকে জঙ্গলের দিকে গেছে। অপরাধী অভিজিতের কাছে পৌঁছানোর আগে আমি 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 কোথায় আমি কোথায় আপনি শুয়ে থাকুন। দেখুন আমরা আপনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। আপনি ওখানে জঙ্গলে পড়েছিলেন অজ্ঞান আর রক্তাক্ত অবস্থায়। আমি দয়ার সঙ্গে কথা বলতে চাই। ওকে কিছু এখনই বলতে হবে আমাকে। দেখুন আমরা আপনার বন্ধুদের ফোনে ট্রাই করছি কিন্তু ওদের নম্বর লাগছে না। আমি দেখছি নাম্বার লাগছে না। কি হলো তোমার? না না, প্লিজ প্লিজ কেউ এগোবেন না, আপনারা সবাই এখানেই থাকুন। খবরদার যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করিস, ওখানে দাঁড়া, আরে কবি না। রাধিকা তুমি? ওই চুপ। ওই এবারে কেউ মেরে ফেল। না 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 না। এবার তো সবাইকে মারতেই হবে। আমরা দুজন ওর দাদা দিদি। এ ছোটবেলা থেকে এরকমই ছিল, খুব ভাইলেন্ট বিহেভ করত। এ যতক্ষণ না কাউকে আঘাত করতে পারছে কিছুতেই শান্ত করা যেত না ওকে। আর সবার মনে হতো যে ওর উপরে কোনো ভূত, ডাইনি বা আত্মার প্রভাব পড়েছে। যখন ডক্টরের প্রাণ চলে গেল আমার বোনের হাতে, তাই জেল আর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা এসব ষড়যন্ত্র করেছিল যে ও নাকি মারা গেছিল ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সত্যি হলো এটা যে আমাদের দুজনকে বাইরে পাঠিয়ে দিয়ে মা ওকে ওই বাড়ির একটা গোডাউনে বন্ধ করে রেখেছিল। কিন্তু মা প্রতি মাসে ওর জন্য এমন একজন মানুষ নিয়ে আসতো যাকে ও মেরে নিজের এই রাগকে শান্ত করতে পারে। আর আর এই গুজবটা ছড়িয়ে দিল যে হাভেলিতে ভূত আছে, যাতে কেউ কখনো কোনোদিনও কিছু সন্দেহ না করে। কিন্তু আস্তে আস্তে মায়ের শরীরও খারাপ হচ্ছিল, তাই মারা যাওয়ার আগে উনি আমাদেরকে ওর দায়িত্ব দিয়ে গেলেন। আর আমরাও সেটাই করা শুরু করি যা মা এত বছর ধরে ওর জন্য করে আসছিল। কিন্তু গন্ডগোল তো তখন হয়ে গেল যখন এই বাড়ির মালিক সোনালি আর ওর মা অস্ট্রেলিয়া থেকে ফিরে ওই বাড়িতে আবার থাকা শুরু করলো। আমরা ওই মা মেয়েকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু উল্টে ওরা প্যারানর্মাল এক্সপার্টদেরকে নিয়ে এলো। আর ওরা জানতে পেরে গেল যে এই হাভেলিতে কোনো আত্মা, কোনো ভূত নেই। সেজন্য বাধ্য হয়ে ওদেরকেও আমাদের মারতে হলো। কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল, ওখানে সিআইডি অফিসার অভিজিৎ স্যার চলে আসেন। যখন আমরা দেখলাম অজ্ঞান হয়ে গেছেন, তখন মানব ওনাকে নিজের বাড়িতে রেখে দিয়ে আসে। আমরা ভাবলাম যে ওষুধটা আমরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য কাজে লাগাই, তার প্রভাব এতটা গভীর হবে যে অভিজিৎ স্যার সবকিছু ভুলে যাবেন। আর তোমাদের প্ল্যান তখনই চৌপাট হলো যখন আমরা ওখানে ওই বাড়িতে পৌঁছলাম তদন্ত করতে। হ্যাঁ, আর আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য তোমরা ওই ড্রাগসের ব্যবহার করেছো আর ওই ভয়ানক আওয়াজও করেছো। হ্যাঁ, ওইভাবে আত্মা সেজে আমি ভয় দেখাচ্ছিলাম। আমরা দুজন ওই বাড়িতে একটা স্পিকার লুকিয়ে রেখেছিলাম আর আমরা কিছু আওয়াজ রেকর্ড করে রেখেছিলাম যা ওই স্পিকার দিয়ে শোনা যায়।
আচ্ছা, ওই মেয়েটা সোনাল, ও অভিজিৎকে চিনতে পারলো না কেন? কারণ ওর মা আমাদের হেফাজতে ছিল আর আমরা হুমকি দিয়েছিলাম যে যদিও মিথ্যে না বলে তাহলে ওর মাকে আমরা মেরে ফেলবো। আলিয়া শুধুমাত্র ভালো চিকিৎসা দরকার ছিল, কিন্তু আফসোস তোমরা ভুল রাস্তা বেছেছো। এতগুলো নিরাপরাধ লোককে মারার অপরাধে আদালত তোমাদের কঠোর শাস্তি দেবে। ওর চিকিৎসা তো হবেই, কিন্তু ও শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। এই দাঁড়াও, কে তুমি? তুমি না না, এটা হতে পারে না। এই দাঁড়াও, এখানে আসার পারমিশন নেই কারোর কাছে। ওয়াচম্যান ধরো ওকে। ওই দেখো পালাচ্ছে, ধরো ওকে। তুমি এখানেও? না না না, তুমি এখানে হতে পারো না। তুমি আমার পিছু নিয়েছো কেন? তুমি আমাকে মেরে দেবে। আরে কে কে তুই? দাঁড়া! পরেশ, তুমি কোথায়? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। দেখো, ভয় পেও না, সামনে এসো। আমি তোমাকে ওর হাত থেকে বাঁচাবো। ও তোমার কিচ্ছু করতে পারবে না। সামনে এসো পরেশ। আরে কি হলো এসব? আরে কে করলো এটা? বলো, আরে বলো, তুমি ঠিক আছো তো? বলো কে করলো এসব কিছু? ইন্সপেক্টর দয়া। হ্যাঁ ডাক্তারবাবু, পেশেন্ট এখন বিপদের বাইরে, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। এনার পরিচয় জানতে পেরেছেন? হ্যাঁ, ওর নাম হলো পরেশ, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। জ্ঞান ফিরলে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাদের কেন ডাকলেন? এনারই কারণে। এনার বক্তব্য হলো আক্রমণ যে করেছিল সে আপনার দলেরই অফিসার। হোয়াট? কি বাজে কথা বলছেন? সিআইডির কাজ হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, কারোর ক্ষতি নয়, বুঝেছেন? স্যার, সত্যি বাজে কথাই মনে হয়, কিন্তু এটা কোনো বাজে কথা নয়, কারণ ও আমাকে নিজে বলেছে। ও কি বলেছে? ওর ওপর কে অ্যাটাক করেছে বলুন? দয়া। হোয়াট? কি কি বলছো? কি আমি ওর ওপর হামলা করেছি? হ্যাঁ, ও তো আমাকে এটাই বললো যে আপনি ওর উপরে আক্রমণ করেছিলেন আর আপনি ওকে প্রাণে মেরে ফেলতে চান। কি? আমি ওর প্রাণ নিতে চাই? হ্যাঁ স্যার, আমার মনে হয় আপনাদের দয়াকে অ্যারেস্ট করা উচিত। আমাদের কাজ আপনাকে বোঝাতে হবে না, বুঝেছেন? আমি জানতাম যে আপনি আপনার কলিগকেই সাপোর্ট করবেন। দেখলে, চোরে চোরে মাসতুতো ভাই। এই, বেশি বিচার করতে চাস না, বুঝলি? তোর সার্টিফিকেটের প্রয়োজন নেই আমাদের। পরেশকে তুমি কি করে চিনলে? আমি ওকে চিনি না স্যার। তাহলে? স্যার, আমি তো ওকে আমাদের কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। আমাদের দেখে এমন ভাবে বিহেভ করছিল যেন ও কোনো ভূত দেখেছে, আর তারপরে ভেতরে দৌড়ে পালিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওর চিৎকার আমরা শুনতে পাই। যখন আমরা ওখানে পৌঁছলাম, ওকে দেখে ও আহত হয়ে পড়ে আছে, আর ওই অবস্থাতেই ও আমাদের বলল যে এই আক্রমণ দয়া করেছে। আমি একই সময় দু জায়গায় থাকতে পারি না। আমি সকাল থেকে বিউরোতে ছিলাম। প্রমাণ চাইলে তুমি ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারো, বুঝেছো? কিন্তু তাহলেও আপনার নাম কেন বললো?
একটা কাজ করুন, আপনি এখান থেকে যান যান, অনেক কথা বলে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু। বুঝতে পারছি না দয়া, যখন তুমি বিরোধী ছিলে তাহলে পরেশ কেন বললো যে দয়া ওর ওপর অ্যাটাক করেছিল? আচ্ছা একটা কথা বলুন, যখন আপনারা এখানে পরেশকে আহত অবস্থায় দেখেছিলেন তোর সঙ্গে কি কেউ ছিল? মানে কাউকে যেতে বা আসতে দেখেছেন? না স্যার, ও একাই ছিল। কিন্তু স্যার ও ইন্সপেক্টর দয়ার জানি, ও দয়ার নামই বলেছে। আমরা এখানে এটা জানতে এসেছি যেটা ও বলেনি, বুঝেছেন? আর দয়া এটা করতেই পারে না। স্যার আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে দয়া স্যার এরকম করেননি? যে অফিসার নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায় সে কাউকে খুন করতে পারে না। আমি নিজের থেকে বেশি বিশ্বাস দয়াকে করি, বুঝেছেন? আশপাশটা ভালো করে চেক করে দেখি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন। ও নো, ইনি কে? বেঁচে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। মালবানির কাছে যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং আছে ওখানে এক্ষুনি চলে আসুন। তোমরা চেনো একে? ইনি তো শুভু স্যার, 2-3 বার আগে উনি ফ্ল্যাট দেখতে এসেছিলেন। কিন্তু স্যার ওনার হয়েছেটা কি? বোধহয় পড়ে গেছে। উপর থেকে পড়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে? পেশেন্টের অবস্থা এখন স্টেবল আছে, ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। গুড। চলো। দয়া, কি হলো, এইভাবে দেখছো কেন? ওকে ওকে চেনো নাকি? স্যার, অভিজিৎ তুমি এখানে কি করছো? যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং এ পরেশের উপরে হামলা করা হয়েছে ওখানে আরো একজনকে আহত অবস্থায় পেয়েছি। আরো একজন লোক? সে কে? স্যার, ওয়াচম্যান বলল যে ওর নাম হলো শুভু। ওখানে 2-3 বার এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। স্যার, ওর হাতে আমি এই কাপড়ের টুকরোটা পেয়েছি। আচ্ছা, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, পরেশ, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমরা তোমার সঙ্গে রয়েছি। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। কিন্তু দয়া ওইদিকে দাঁড়িয়ে, আমি এসিপি প্রদ্যুমান। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, দয়া, দয়া তুমি যাও, ছেড়ে দাও আমায়। দয়া আমায় ছেড়ে পরেশ, দাও। তুমি কি বলছো? দয়া, দয়া ছেড়ে দাও আমায়, আমায় মেরো না দয়া। পরেশ, আমি দয়া নই, অভিজিৎ। দয়া, দয়া মেরে দেবে আমাকে। আরে দয়া তো এইখানে। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে। পরে সেদিকে দেখো, আমাদের আগে দেখা হয়েছে, তুমি আমাকে চেনো। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া পরেশ, আমাকে মেরো না। পরেশ, দয়া, পরেশ, দয়া ছেড়ে পরেশ। দাও তুমি, দয়া তুমি আমাকে ছেড়ে দাও। ডক্টর, আমাকে মেরো না, ডক্টর। মেরো না দয়া। ডক্টর, এই দয়া, দেখুন না কি হলো ওর। চুপ। দয়া, আরে কি হঠাৎ হয়েছে? করে এরকম দয়া ছেড়ে দাও আমাকে, আরে, দয়া, দয়া আমাকে মেরো না। পরেশ, কিচ্ছু পরেশ, হবে না, দয়া, তোমার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ওরকম করো না। মেরো না দয়া। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া। তোমরা সবাই দয়া, সব দয়া। এই ব্যাপারটা আসলে কি? সবার চেহারাতেই ও আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ সেটাই তো, সেই জন্যই যখন ও ওই আর্কিটেক্টকে, ওর অ্যাসিস্ট্যান্টকে আর ওয়াচম্যানকে দেখেছে, ও এমন করছিল যেন ভূত দেখেছে। কিন্তু ওর মগজের ভূতটা হলো তুমি দয়া, তুমি। তুমি আর এই জন্যই ওর মনে হচ্ছে যে তুমি ওকে মারতে চাইছো, কারণ যে ওকে মারতে চেয়েছিল তাকে ওর দয়াই মনে হয়েছে।
আমি এটা বুঝতে পারছি না স্যার যে আমাকেই কেন দেখছে। দয়া, তুমি বলছিলে না যে একে তুমি আগের থেকে চেনো? কিভাবে? স্যার বছর 15 আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম স্যার। আর 2 বছর আগেও জেল থেকে ছাড়া পেয়েছে। আর গত 2 বছরে বিভিন্ন কেসে আমি ওকে 2বার অ্যারেস্ট করেছি স্যার। অভিজিৎ, এই পরেশ অনেক পুরনো অতিথি দয়ার। কিন্তু পরেশের উপরে আক্রমণ করলো কে আর কেন? আরে ম্যাডাম একটু সাবধানে। কিরণ, কে কিরণ? আমি কিরণ টিরণ নই। কাছে আসবেন না। আরে কি করছেন ম্যাডাম? কি করছেন আপনি? কাছে আসবেন না আপনি হয়তো কোনো ভুল বুঝেছেন ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিরণ, কিরণ, কাছে আসবেন না। কোন কিরণ? একদম কাছে আসবেন না বলছি। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি শুভ্বু, শরীর কেমন আছে তোমার? স্যার, পায়ের হাড় ভেঙে গেছে, বাকি এদিক ওদিক আরো কিছু চোট লেগেছে। আচ্ছা, একটা কথা বলো, কি হয়েছিল সেই দিন? হ্যাঁ, আসলে ওই লোকটা সিঁড়ি দিয়ে পালাচ্ছিল, তখন আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি যখন ওর হাতে ছুরি দেখলাম, আমি চেঁচিয়ে উঠি আর ওকে ধরার চেষ্টা করি, কিন্তু তখনও আমাকে ধাক্কা মারে আর আমি নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। শোনো, তোমার হাতের থেকে যে ওই কাপড়ের টুকরোটা পেয়েছিলাম লাল রঙের স্ট্রাইপ করা, ওটা কি ওই লোকটার শার্টের টুকরো ছিল? হ্যাঁ স্যার, শার্ট পরেছিল। ধস্তাধস্তির সময় শার্টের একটা টুকরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আচ্ছা, একটা কথা বলুন, ওই লোকটার মুখ দেখেছিলেন? সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার কিছু মনে নেই। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। যদি দরকার পড়ে আবার তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যা। হ্যাঁ দয়া, কি? কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ আর পুরবীকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। ইয়েস। কি হয়েছে স্যার? দয়া বলছিল যে কোনো সুপারমার্কেটে একজন মহিলা আশেপাশের সব লোকের ওপর হামলা করছিল আর সবাইকে দেখে কিরণ 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 বলে চেঁচাচ্ছে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। ঠিক আছে, আপনি এই ছুরিটা আমাকে দিয়ে দিন। তুমিও কিরণ? দেখুন ম্যাডাম, আমি কিরণ নই, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু, ছাড়বো না তোমায় আমি। আপনি প্লিজ ছাড়বো শান্ত না হন তোমায়। প্লিজ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। পুরবী, ছাড়ো। কি হলো? কি হলো? Oh, no! আরে কি হলো? কি উনি পড়ে গেলেন কি করে? কি হলো? হ্যাঁ, সরে যান দেখি, সরে যান, সরে যান বলছি। দেখি 1 মিনিট সরে দাঁড়ান। দেখি কি হলো এনার? ম্যাডাম, শুনুন। কি হলো ওনার? ম্যাডাম, স্যার, স্যার এ তো মারা গেছে। কি? এর শরীরে টেট্রাক্রোটক্সিন বা গ্লুরারে নামের বিষ ইনজেক্ট করা হয়েছিল, যার একটা ফোঁটাও প্রাণনাশক হতে পারে। কিন্তু এই বিষটা তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, না? শুধু সেই পেতে পারে যে কোনো বড় রিসার্চ করছে। উনি যখন দৌড়চ্ছিলেন তখন কেউ ওনাকে এই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই ঘটনাটা ঘটার সময় যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ভালো করে চেক করো। খুনির ফটো ওখান থেকেই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই পরেশের কি ব্যাপার? এ সমস্ত জায়গায় আমাকেই কেন দেখছে? ডক্টর সালুকে, আমার তো মনে হচ্ছে এটা কেমিক্যালের খুব বড় একটা গন্ডগোল। ঠিক বলেছো ফ্রেডি। বস, এটা নিশ্চয়ই কোনো বিশেষ কেমিক্যালের কারণে হয়েছে, কারণ এর পরেশের মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পেয়েছি।
তোমার কথা অনুযায়ী এই কেমিক্যালের রিয়াকশনেই এরা দুজন একই রকমের আচরণ করছে, একই রকমের চেহারা এরা দুজনে দেখেছে। হ্যাঁ বস, আর আমি এই কেমিক্যালটার বিষয়ে আরো ডিটেলসে জানার চেষ্টা করছি। তার মানে যতক্ষণ এই পরেশের ব্রেনে ওই কেমিক্যালের রিয়াকশন থাকবে আমরা কোনো উত্তরই পাবো না। আর অভিজিৎ, এই যে কাপড়ের টুকরোটা তোমরা আমাকে দিয়েছিলে, এটার থেকেও আমরা কিছু পেয়েছি। অদ্ভুত ব্যাপার সারিকা দেবী, আজকে তো ফরেন্সিকে একের পর এক শুধু প্রমাণই পাওয়া যাচ্ছে। কি কি পেলেন আপনি? এটা এটা একটা কটনের কাপড়, আর এর রোয়ার মধ্যে আটার কিছু ট্রেসেস পাওয়া গেছে। আটা? হুম, শুধু আটা? শুধুই আটা। হ্যাঁ, সত্যি খুবই মূল্যবান জিনিস পাওয়া গেছে, আটা। স্যার, হ্যাঁ স্যার এই ফটোটা দেখুন স্যার। এখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কেউ পয়জনের ইনজেকশনটা দিয়েছে। এবার আরো একটা কাজ করো, এখানে যতজন লোক আছে না এদের প্রত্যেকের মুভমেন্ট ট্র্যাক করো। শপিং মল থেকে খুন হওয়ার আগে এরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে আর কোথায় গেছে, আর খুন হওয়ার পরে দেখো এরা কোথায় কোথায় গেছে। ওকে? স্যার, আমি এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওনার নাম শিপ্রা, উনি একজন হাউসওয়াইফ ছিলেন। স্যার, পরেশ তো তাও একজন অপরাধী, ওর অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এর কার সাথে কি শত্রুতা থাকবে? কারণ তো অনেক কিছু হতে পারে পুরবী, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ব্যাপার কমন, এদের দুজনের ব্রেনেই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো ওদের দুজনের শত্রুও এক হতে পারে। কিরণের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, কিরণ শিপ্রার হাজবেন্ড ছিল, ও আর 2 বছর আগেই মারা গিয়েছেন। স্যার, কিরণ শিপ্রাকে বেশ মারধর করতো। কোনো না কোনো বিষয় তো আছে পরেশ আর শিপ্রার মধ্যে, কোনো কমন ব্যাপার, যার জন্য এরা দুজনেও সেই খুনির টার্গেটে চলে গেছে। কি হতে পারে সেই কমন ব্যাপার? কি হতে পারে? স্যার, আমি পরেশের প্রতিবেশী হিসেবে 5 বছর ধরে আছি। স্যার, অদ্ভুত ব্যাপার স্যার, না আমি ওকে কখনো দেখেছি আর না কখনো পরিচয় হয়েছে। আর কেউ নেই ফ্যামিলিতে ওর? স্যার, ওর বাবা ছিলেন, যার মৃত্যু তখন হয়েছিল যখন জেলে ছিল। আর কেউ নেই স্যার। স্যার, শিপ্রার হাজবেন্ড খুব স্ট্রিক্ট ছিল, ওর সঙ্গে কথা বলা তো দূরস্থ, দেখা অবধি করতে দিত না। ইনফ্যাক্ট ও তো ওকে খুব মারধরও করতো। স্যার, ওর হাজবেন্ডের ডেথের পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে দেখা করার, কিন্তু ও কোনোভাবে ইন্টারেস্ট দেখায়নি। আচ্ছা, ওনার কি কোনো কোনো কাছের বন্ধু বা কোনো আত্মীয় ছিল না? স্যার, আমার কিন্তু মনে হয় না কেউ ছিল। আচ্ছা, শিপ্রা আর পরেশ দুজনের জীবনে একটা বিষয় কমন ছিল, দুজনেই জীবনে একা ছিল, না কোনো বন্ধু না কোনো আত্মীয়। স্যার, স্যার ওই দুজনের মধ্যে একটা জিনিস কমন। কি? স্যার, আমি পরেশ আর শিপ্রার কম্পিউটার চেক করেছি, তো ওদের কম্পিউটার হিস্ট্রি থেকে জানা গেছে দুজনেই অনলাইন সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছিল। আচ্ছা, অনলাইন সাপোর্ট গ্রুপ, তার মানে? স্যার, এই গ্রুপটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন, লোনলিনেস, ড্রাগ অ্যাডিকশন আর মাদকাসক্ত হয়ে থাকে তাদের কাউন্সেলিং করে আর তাদের সাহায্য করে। স্যার, এই শিপ্রা 2 সপ্তাহ আগে একটা গ্রুপে জয়েন করেছিল যারা বিবাহিত জীবনে কোনো সমস্যা হলে সাহায্য করে। আর পরেশ নিজের একাকিত্ব কাটানোর জন্য আগের মাসে এরকম গ্রুপে জয়েন করেছে। অদ্ভুত কোইন্সিডেন্স তো, দুজনেই একই অনলাইন গ্রুপ জয়েন করে আর দুজনের একই রকম সমস্যা হয়। জানতে পারলে কিছু এই গ্রুপের ব্যাপারে? স্যার, আমাদের সাইবার এক্সপার্ট রাজ এই গ্রুপগুলোকে ট্রেস করার চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি কিছু জেনে যাব। স্যার, হ্যাঁ স্যার শিপ্রার খুন এই লোকটাই করেছে স্যার। যে সময় খুন হয়েছিল সেই সময় যত লোক উপস্থিত ছিল তাদের মধ্যে এই খুব অদ্ভুত ছিল। স্যার, যেই সময় অভিজিৎ স্যার আর পূরবী সুপারমার্কেট গেছিল ঠিক সেই সময় এই লোকটা ওখানে যায় আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর যখন শিপ্রা মারা যায় তখন ওখান থেকে পালিয়ে যায়। ফেডরিকা, একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, হয়তো এর বিষয়ে কিছু জানা যাবে, কোনো লিড পাওয়া যাবে। তার মানে স্যার এই খুনি সুপারমার্কেটে কিছু কিনতে যায়নি, কিন্তু শিপ্রাকে মারার জন্য গেছিল।
হ্যাঁ রাজ। ওকে, ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। সাইবার এক্সপার্ট রাজ ফোন করেছিল। ওর কথা অনুযায়ী দুটো গ্রুপ একই আইপি অ্যাড্রেস থেকে বানানো হয়েছে। ও, একই কম্পিউটার থেকে? হ্যাঁ স্যার। আইপির অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, আন্ধারেতে একটা প্রিন্টিং শপ আছে, এই গ্রুপগুলো ওখান থেকেই করা হয়েছে। ব্যাস, তাহলে অভিজিৎ, তুমি আর পুরবী ওখানে যাও আর দেখো কে আছে এসবের পিছনে আর ওর কি কানেকশন আছে। স্যার, দয়া, কি ভাবছো? না স্যার, মানে পঙ্কজ তো বলল যে ওই লোকটা শিপ্রাকে মারার জন্যই এসেছিল। হুম, তাহলে ও জানলো কি করে স্যার যে শিপ্রা ওই সুপার মার্কেটে আছে আর লোকেদের ওপর হামলা করছে? ও শিপ্রাকে ফলো করছিল হয়তো। যদি ফলোই করে থাকে তাহলে অভিজিৎ আর পুরবীর ওখানে ওই সুপার মার্কেটে পৌঁছানোর আগেই ওকে মেরে চলে যেত, পরে ওকে মারতো না। অভিজিতের সুপার মার্কেটে পৌঁছতে 20 মিনিট সময় লেগেছে আর খুনিরও ওখানে পৌঁছতে একই সময় লেগেছে। তার মানে হলো এই দুজনকেই খবর একই সময়ে পৌঁছানো হয়েছে। আচ্ছা স্যার, এটা নয় তো যে ইনফরমেশন খুনির কাছে আমাদের এখান থেকেই গেছে? আমাদের এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, হতে পারে। দয়া, এটা আবার হয়নি তো যে যখন আমরা পরেশকে হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন খুনি ওখানে ছিল আর আমাদের কথা শুনতে পেয়েছে? তাহলে খুনি হসপিটালে করছিল কি? দয়া, পরেশ খুনির হাত থেকে প্রথমে তো বেঁচে গেছে। হতে পারে খুনি নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য হসপিটালে যেতে পারে, পরেশকে শেষ করে দিতে চেয়েছে ও, সেই জন্য। ডক্টর, আপনি কি এই লোকটাকে দেখেছেন? না। দাদা, এই লোকটাকে একটু দেখুন। এই হসপিটালে একে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ওই যে ওখানে, ওখানে ওয়েটিং রুমে। এখানে কেউ এসেছিল নাকি? না স্যার, এখানে কেউ আসেনি। ঠিক আছে। হ্যাঁ দয়া, স্যার, পরেশ তো ঠিক আছে, কিন্তু ওই খুনিকে এখনো দেখা যায়নি। কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে দয়া, সঠিক সময়ের অপেক্ষা করছে। স্যার, হ্যাঁ, ওয়েটিং রুমে চেক করেছি স্যার, ওখানে কেউ নেই। ও তো এখানেই আছে, কিন্তু কোথায়? কোথায় লুকিয়ে বসে আছে? এই, দাঁড়া! এই, সরে যাও! কোথায় পালাবি? দাঁড়া! এই, দাঁড়া! মাই গড! হ্যাঁ ভাই, কি পেলে? স্যার, এই দুটো সাইট ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো আর অপারেশনাল নেই। মানে অপরাধী প্রমাণ লোপাট করে দিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি আপনাকে বলতে পারি। কি? এটা দেখুন স্যার, এই আইপি অ্যাড্রেস থেকে, এই কম্পিউটার থেকে সেই একই রকমের আরও 6টা অনলাইন সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। তো লোকেদের ফাঁসানোর জন্য এরকম অনেক গ্রুপ বানানো হয়েছে? হ্যাঁ স্যার, আর স্যার গ্রুপ ডিটেলসগুলো আমি চেক করে নিচ্ছি। মানে স্যার, পরেশ আর শিপ্রা ছাড়া আরও অনেক মানুষ আছে যাদেরকে এরা ফাঁসিয়েছে। কিন্তু স্যার, উদ্দেশ্য কি হবে এই ধরনের সাইট বানিয়ে মানুষকে টার্গেট করার? ওই কেমিক্যাল রিলেটেড কিছু হবে। আচ্ছা, রেজিস্টারে কিছু পেলে তুমি? হ্যাঁ স্যার, গত 3 মাসে 85 জন এই কম্পিউটার ব্যবহার করেছে। সবার ডিটেলস চেক করতে হবে। ঠিক আছে স্যার, এটা দেখুন, 6টার মধ্যে 5টা গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা সাপোর্ট গ্রুপ অ্যাক্টিভ রয়েছে আর এখনো ওটা অপারেটেড হচ্ছে। এনহ্যান্সিং দ্য লাইফ অফ লোনলি পিপল, মানে এটা পরিষ্কার। গ্রুপ বানানো হয়, একাকিত্বে থাকা লোকেদের ফাঁসানো হয়, আর গ্রুপটাও ডিলিট।
তাহলে ওরা আরো একটা শিকার খুঁজছে। একটা কাজ করা যাক পুরবি। কিছু জানতে পারলে এই লোকটা সম্পর্কে? এখনো পর্যন্ত কিছু না। ওয়ালেট ছাড়া এর কাছে আর কিচ্ছু পাওয়া যায়নি, মোবাইল ফোনও নয়। তার মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। না দয়া, যতটা সোজা ভাবছো ততটা নয়। অনেক বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, অনেকগুলো লোক এতে ইনভলভ আছে। এ তো স্যার এই খেলার বোরে মনে হচ্ছে, তাও ভাড়া করা। আর এই কেসের মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরছে, নতুন শিকারের খোঁজে ঘুরছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে স্যার একে। এসব পঙ্কজ, সাবধানে, আস্তে আস্তে। এসব কি শালুকে? কেন? স্যার আপনি এ কি খেলা খেলছেন পঙ্কজের সঙ্গে? না না, এটা কোনো খেলা নয়। আমি প্রথমেই বলেছিলাম না এই কেসটা খুবই জটিল, খুবই কমপ্লিকেটেড। মনে আছে তো? আমি বলেছিলাম যে পরেশের আর ওই মহিলার মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওই কেমিক্যালটাকে টেস্ট করে দেখেছি, আর সেটা পঙ্কজের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। হোয়াট? আরে তুই পাগল হয়ে গেছো শালুকে? ওর যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাই, বিলিভ মি, আমি পাগল নাকি? পঙ্কজ, এবার চোখটা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এটা তো ফ্রেডি স্যার। গ্রেট, এটা ফ্রেডি স্যার তো? এবার এদিকে দেখো পঙ্কজ, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা কি করে হতে পারে? এটাও ফ্রেডি স্যার, এখানেও ফ্রেডি স্যার। তার মানে শালুকে পরেশ আর শিপ্রার সঙ্গেও এরকমই হয়েছে? স্যার বন্ধ করো। এতগুলো ফ্রেডি স্যার। পটিটা লাগিয়ে নাও, ভালো করে চোখটা বেঁধে নাও। দেখলে তো, এটাকেই ফেবলিক সিমটম বলে। এই সিমটমে মানুষের একই চেহারা সব জায়গায় সে দেখতে পায়। সেই মানুষটার চেহারা যাকে হয়তো সে সবচেয়ে বেশি ঘৃণা করে, অথবা যাকে সে সবচেয়ে ভয় পায়। পঙ্কজ, তুই আমার উপরে এত রেগে আছিস ভাই? আরে স্যার, আপনার ওপর রাগ কেন করতে যাব? আপনাকে তো আমি ভয় পাই। পঙ্কজকে আমি ওই কেমিক্যালটার একটুখানি ডোজ দিয়েছি, সেই জন্য এর ওপর অতটা প্রভাব বিস্তার করেনি যেমন ওদের ওপর করেছিল। পরেশ আর শিপ্রাকে এত বেশি ডোজ দেওয়া হয়েছিল যে ওদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছিল আর সাইকোসিস লেভেলে পৌঁছে গেছিল। এই জন্য ওরা এমন রিয়াক্ট করছিল যেন যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে। তার মানে হলো যে আস্তে আস্তে পরেশের মাথা থেকে এই কেমিক্যালের প্রভাব যখন কমতে থাকবে তখনও নর্মাল হয়ে যাবে, আর আমরা অপরাধীকে ধরার রাস্তা পেয়ে যাব। হতে পারে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। আর হ্যাঁ, আমি এটাও বলতে পারবো না যে এই কেমিক্যালটার প্রভাব কাটতে কতটা দেরি হবে। আমরা পরেশের ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, অন্য কোনো রাস্তা। হ্যাঁ পুরবি। স্যার আমি ওই অনলাইন গ্রুপে রেজিস্টার করে নিয়েছি, আর ডিটেলসটাও পুরো পরেশ আর শিপ্রার মতনই দিয়েছি। নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, একদম একা। ওরা এরকমই লোক খুঁজছে। এই এটা হলো তোমার ট্র্যাকার। এটা থেকে জানতে পারবো তোমার মুভমেন্টের ব্যাপারে, আর এটা তোমার ক্যামেরা। আমাদের কাছে এই ওয়ালেটটা আছে স্যার, ওই লোকটাকে চেনার আর ওর আসল রূপ জানার জন্য। আর কিছু জিনিস পাওয়া গেছে। পেট্রোল পাম্পের বিল, এটা হোটেলের ম্যাচ বক্স, আর এটা কিনা ম্যাচ বক্স। এই নাম্বারটা কিসের? সেলফোনের মনে হচ্ছে। স্যার আমি এই পেট্রোল পাম্পে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই লোকটা মাসে 2 বার এখানে আসে। আর সিসিটিভি ফুটেজে আমি দেখলাম যে ওই লোকটা বাইকে প্রত্যেকবার নতুন নতুন নাম্বার প্লেট লাগিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, আর পেমেন্ট ক্যাশে করে। আর স্যার এই ম্যাচ বক্সটা যেই হোটেলের, সেখানেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই লোকটা মাসে প্রায় 5-6 বার ওখানে খাবার খেতে যায়, আর পেমেন্টও করে একেবারে ক্যাশে। স্যার এই নাম্বারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, বারে একটা মেয়ে আছে ওখানেই কাজ করে। ও বলছিল যে লোকটার নাম নাকি অশোক,
আর এক দুবার ওনার সঙ্গে দেখা হয়েছে, তারপরে কোনোদিন দেখা হয়নি। তার মানে আমাদের কাছে এই অশোকের ব্যাপারে শুধু এই ইনফরমেশনটুকু আছে। একটা কাজ করি, এই যে যত লোকেশন আছে না, পেট্রোল পাম্প, বার আর এই হোটেলস, দেখি কোনটা কোথায়। একটু ম্যাপটা দেখাও। এই যে ওই জায়গাটা যেখানে ওই পেট্রোল পাম্পটা আছে। স্যার এখানে বার আছে। আর স্যার এটা হোটেল। বার, এটা হোটেল আর পেট্রোল পাম্প। দয়া, স্যার এরকম মনে হচ্ছে না? দেখো, এই পুরো লোকেশনটাই এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। হতে পারে স্যার ওর বাড়ি কিংবা অফিস এই জায়গার আশেপাশেই হবে। আর ইউ রেডি? আই এম রেডি স্যার। চলো স্যার। হ্যাঁ, স্যার আমি রেডি। বাহ, দারুণ গেট আপ করেছো তো। ওর বাড়ির কি ব্যবস্থা করলে? স্যার পূরবীর জন্য ভাড়ায় 1 সপ্তাহের জন্য রুম নিয়েছি। আই মিন আলপার জন্য। আলপা, ঠিক আছে, গুড। কিন্তু পূরবী খুব সজাগ থাকবে। ওদের ফার্স্ট স্টেপ কি আমরা জানি না। হ্যাঁ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। এবার একটা কাজ করা যাক, এই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই অশোকের ফটোগ্রাফটা দেখাও, সবাইকে দেখাও। হয়তো এমন কেউ থাকবে যে ওকে চেনে। পূরবী হ্যাঁ স্যার। খুব সজাগ থাকবে। এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ বলুন। ওই আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি ভেতরে আসতে পারি প্লিজ? 1 মিনিট। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হচ্ছেটা কি তোমার? আরে, এ তো অদিতি, শিপ্রার প্রতিবেশী। আসলে আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার ঘরে চলে এসেছি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মিস। আলপা। আর তুমি? অদিতি। বসো। আপনি প্লিজ আমাকে 1 গ্লাস জল খাওয়াবেন প্লিজ? এক্ষুনি আনছি। চিন্তা করিস না, বাজে কিছু দিইনি, বেশি কষ্ট দেব না আমি তোকে। পূরবী, হ্যাঁ স্যার। কি শিপ্রার প্রতিবেশী অদিতি? স্যার আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। না স্যার, অশোকের ব্যাপারে এখনো জানতে পারিনি। ইয়েস স্যার। সবকিছুই তো প্ল্যান অনুযায়ী চলছে। এবার দেখব অদিতি পূরবীকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে, এ কি দেখছি? ট্র্যাকার এক জায়গায় আছে, মুভ করছে না। এটা আবার হয়নি তো যে ওরা ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, বের করে ফেলে দিয়েছে? মাই গড, এবার আমরা পৌঁছবো কি করে এদের কাছে? নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। আর তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে একদম বেশি কষ্ট দেব না। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে,
চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না তো। ছাড়ো আমাকে। আমি তোমাকে বারণ করেছিলাম না? কিছুদিনের জন্য নতুন লোকেদের আনতে বারণ করেছিলাম। সিআইডি আমাদের পাগলের মতো খুঁজছে। আমরা অসাবধান হলে তার অনেক দাম দিতে হবে। স্যার, অদিতির বাড়ি বন্ধ ছিল, তালা ভেঙে আমরা ঘরে ঢুকলেও কিছু পাইনি স্যার। এই অশোকের ব্যাপারেও কিছু জানতে পারছি না। স্যার, আমার মনে হচ্ছে এগোনোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। না ফেডরিক, আমাদের জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। সিআইডির লোক রাস্তা তৈরি করে। স্যার, ওরা পুরবিকে কেমিক্যাল ইনজেকশন না দিয়ে দেয়? না, কিচ্ছু করবে না ওরা, পুরবীর কিচ্ছু হবে না। কিছু একটা ব্যাপার আমরা মিস করছি। কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা মিস করছি। সেটা কি হতে পারে ব্যাপারটা? স্যার, ওই কাপড়ের টুকরো যেটা আমরা শুভর হাতে পেয়েছিলাম। ওটার মধ্যে আটা পেয়েছিলাম আমরা। হ্যাঁ স্যার, আটা। যখন আমি রাস্তাতে অশোকের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তখন সেখানে আমি একটা আটা কল দেখতে পাই, আর তার পিছনে একটা পুরনো বিল্ডিংও রয়েছে। তাহলে সেই লোকটা যে পরেশের উপর হামলা করেছিল, ওই আটা চাকিরি আশেপাশে কোথাও থাকে ও। ওই জন্যই তো ওর শার্টে আটা লেগেছিল। আর এটাও তো হতে পারে স্যার, পরেশের উপর যে হামলা করেছিল সে অশোক। স্যার, সেই কাপড়ের টুকরোটাও অশোকেরই হতে পারে। এটাও হতে পারে যে পরেশকে যে আক্রমণ করেছিল আর এই অশোক দুজনেই একই গ্যাংয়ের হয়ে কাজ করে, আর এই গ্যাংটা আটা কলের আশেপাশেই থাকে। সবাইকে ওই আটা চাকির আশেপাশে পাবে অভিজিৎ, আর পুরবীকেও ওই আটা চাকির আশেপাশে। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, কেউ না। পুরবী কোথায়? অদিতি, পুরবী কোথায়? সব নার্স এবং ডক্টররা এইদিকে চলে এসো। চলে এসো। এসো তুমিও, চলো তাড়াতাড়ি। ডক্টর অদিতি, পুরবী কোথায়? পুরবী কোথায়? তোমার পুরবী আমার কাছে আছে এসিপি। আরে তুমি? আমি, যাকে তোমরা এদিক ওদিক খুঁজছিলে না, সে তোমাদের সঙ্গেই ছিল। আমাকে দেখে এখন আফসোস হচ্ছে তো? আমি জানতাম সিআইডি কোনো কাজ ফেলে রাখে না, তাই আমি আমার প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিয়েছি। কিন্তু এই অদিতির বোকামির জন্য সবকিছু গোলমাল হয়ে গেল। আর আর আমাকে ফাঁসানোর জন্য তোমরা তোমাদের অফিসারকে আমার এখানে পাঠিয়েছো। কিন্তু এখন ও আমার জালে ফেঁসে আছে, আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে পুরবীকে সামনে রেখে তুমি আমাদের থেকে বেঁচে যাবে? না, মনে হয় না। এমনটাই হবে। যদি তোমরা তোমাদের এই বাহাদুর অফিসারকে জীবন্ত দেখতে চাও, তাহলে আমাকে যেতে দাও। না হলে আমি এই কেমিক্যাল ওর ভেতরে ইনজেক্ট করে দেব। আর তারপরে কি হবে তোমরা সবাই জানো। এসব তুমি কেন করছো? হ্যাঁ, আমার ছেলে রবির জন্য। নিজের ছেলের জন্য? হ্যাঁ, আমার ছেলের পার্কিনসন নামের রোগ আছে। আমি আমার কেমিক্যাল দিয়ে ওই রোগের ওষুধ খুঁজছি। আর আমি যে ফার্মা কোম্পানিতে কাজ করি, তারা মানুষের উপর প্রয়োগ করতে দিচ্ছে না। সেই জন্য তুমি কায়দা করে লোকেদের ভাসিয়ে তাদের উপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দাও। যদি আমি এটা না করি, তাহলে আমি সঠিক ওষুধ বার করতে পারবো না। কি করে আমি জানতে পারবো যে এই কেমিক্যালের রিঅ্যাকশন মানুষের উপর কি হতে পারে? আর তাই তুমি সাপোর্ট গ্রুপে এমন এমন লোকেদের পছন্দ করতে যে একলা থাকতো, যাতে ও উধাও হয়ে গেলেও কেউ জানতে না পারে, আর তুমি ওর ওপর নিজের এক্সপেরিমেন্ট আরাম করে করতে পারবে। হ্যাঁ, একাকিত্বে ভোগা মানুষজনকে আমি নিজের সাপোর্ট গ্রুপে এনে ফাঁসিয়েছি, আর ওদের উপর এক্সপেরিমেন্ট শুরু করেছি। কিন্তু এদের ভুলের জন্য ও এখান থেকে পালিয়ে গেছে, আর তোমরা এসে ঢুকেছো। না হলে আমার প্ল্যান কখনো ভুল হয় না। সেই জন্যই তুমি ওকে মারতে চাইছিলে। আমি তো ওকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মেরে ফেলতাম, কিন্তু ওই আর্কিটেক্ট মাঝখানে চলে এলো।
ওখানে তো তোমাকেও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল, ব্যাপারটা কি ছিল? পরেশকে ছুরি মারা মাত্র আমি লোকেদের আওয়াজ শুনতে পেলাম। আমি ওখান থেকে পালাতে চেয়েছিলাম। আর তাড়াহুড়োতে তোমার পা পিছলে যায় আর সোজা তুমি নিচে পড়ে যাও। আমি তো ওখান থেকেও পালাতাম, কিন্তু